Syria. It's close. আইনজীবী তাসনিম আকন্দি বলছিলেন যে শামীমা বেগম এখন সিরিয়ার আল রোজ বন্দি শিবিরে রয়েছেন। এটি ইরাক সীমান্তের খুব কাছে। এখানকার অধিকাংশ বাসিন্দাই বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক যারা আইএসএ যোগ দিতে গিয়েছিলেন। So she's amongst more foreign-born people in Al Roj camp at the moment. আইনজীবী বলছিলেন যে শিবিরের অবস্থা খুবই সঙ্গীন, চিকিৎসার সুবিধা খুবই অপ্রতুল সেখানে। তবে শামীমা বেগম শারীরিকভাবে এখন মোটামুটি রয়েছেন, কিন্তু মানসিক অবস্থা কি তা পরিষ্কার নয়, কারণ কয়েক মাসের মধ্যে খুব অল্প সময়ের জন্য তার সাথে কথা বলা সম্ভব হয়েছে। তাসনিম আকুঞ্জি জানিয়েছেন আপিল কোর্টের রায় শামীমা বেগমকে জানানো হয়েছে। আইনজীবী তাসনিম আকুঞ্জির সাথে কথা বলছিলাম। বাংলাদেশে কোভিড টেস্ট এবং চিকিৎসা নিয়ে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদের 10 দিনের রিমান্ড আদালত আজ মঞ্জুর করেছে এবং তারপর পরেই গোয়েন্দা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মোহাম্মদ শাহেদ আদালতে নিজেকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে দাবি করেছেন। সরকারি একজন আইনজীবী বলছেন যে অভিযুক্ত নিজে এমন দাবি করলেও তার আইনজীবীর পক্ষ থেকে অসুস্থতা নিয়ে পরীক্ষা বা চিকিৎসার কোনো আবেদন না করায় আদালত তা আমলে নেয়নি। ওদিকে গোয়েন্দা পুলিশ বলছে গ্রেফতারের পর স্বাস্থ্য পরীক্ষায় অভিযুক্ত সুস্থ ছিলেন, তবে এখন তার কোভিড পরীক্ষা করা হবে। বুধবার ভোরে সাতক্ষীরা সীমান্ত থেকে র্যাব মোহাম্মদ শাহেদকে গ্রেপ্তার করে। ঢাকা থেকে কাদির কল্লোলের পাঠানো রিপোর্ট। কোমরে দড়ি বেঁধে এবং হাতকড়া পরিয়ে মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিমকে গোয়েন্দা পুলিশ সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করেছিল। তার মাথায় হেলমেট বা গায়ে বুলেট প্রুফ জ্যাকেটও ছিল। চিকিৎসায় প্রতারণার মামলায় গোয়েন্দা পুলিশ 10 দিনের রিমান্ডের আবেদন করেছিল। আদালত 10 দিনের জন্যই রিমান্ড মঞ্জুর করেছে। এর শুনানির সময় মোহাম্মদ শাহেদ আদালতে নিজেকে করোনা ভাইরাস আক্রান্ত বলে দাবি করেছেন। সরকার পক্ষে পাবলিক প্রসিকিউটর বা পিপি আব্দুল্লাহ আবু বলেছেন, অভিযুক্ত এমন দাবি করলেও তার পক্ষ থেকে পরীক্ষা বা চিকিৎসা করানোর লিখিত কোনো আবেদন ছিল না। সে কারণে বিষয়টি আমলে না নিয়ে আদালত রিমান্ড মঞ্জুর করেছে বলে তিনি উল্লেখ করেছেন। শুধু বলছে যে সে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে চুক্তি করছে, এটা বলছে। আর বলছে আমি করোনা রোগী, এই কথাটাই বলতে পারছে, আর কিছু বলা নেই। বলে অনেক সময় যদি আসামি পক্ষ থেকে বলা হয় যে তাকে হসপিটালে রেফার করা হোক বা চিকিৎসার ব্যবস্থা করা হোক, সেটা আসামি পক্ষের থেকে কোর্টে প্লেস করার পরে কোর্ট একটা সিদ্ধান্ত দিয়ে দেয়। এক্ষেত্রে তো সেটা হয় নাই। মোহাম্মদ শাহেদের গ্রেপ্তার হওয়ার আগের দিন তার রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে গ্রেপ্তার করা হয়। মাসুদ পারভেজকেও একই সাথে আদালতে নেওয়া হয়েছিল এবং আদালত তাঁকেও 10 দিনের রিমান্ড দিয়েছে। এই দুজনের পক্ষের আইনজীবী নাজমুল হোসাইন বলেছেন, শুনানির আগে তিনি আদালতেই তার মক্কেলদের সাথে কথা বলেছেন। সে সময় মোহাম্মদ শাহেদ তাকে 1 মাস আগে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। আইনজীবী মিস্টার হোসাইন আরও বলেছেন, তারা এখন চিকিৎসার আবেদন করেননি, কিন্তু তাদের জামিনের আবেদন আদালত নাকচ করেছে। সে আমাদেরকে বলে যে সে করোনা পজিটিভ হয়েছিল, হ্যাঁ, পরবর্তীতে তারা সুস্থ হয়েছে, তাদের শরীর ভীষণ দুর্বল এবং প্রায় 1 মাস হবে আর কি। কিন্তু মোহাম্মদ শাহেদ আদালতে যেটা বলেছে যে সে এখন নিজে করোনা ভাইরাসে আক্রান্ত। সে কি বলেছে, হ্যাঁ, ওটা আমার এই মুহূর্তে ক্লিয়ারলি মনে নেই। মানবাধিকার কর্মী এলিনা খান বলেছেন, প্রতারণার মামলায় গ্রেপ্তার মোহাম্মদ শাহেদ নিজের অসুস্থতা নিয়েও আদালত ও আইনজীবীর কাছে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে। এই বিষয়কে পুঁজি করেও সুবিধা নেয়ার চেষ্টা ছিল বলে তিনি মনে করেন। যে প্রতারক এত বড় প্রতারণা করতে পারে, সে কোভিড-19 করোনা আক্রান্ত, আবারও অনেক কিছু সে বলতে পারে, বা আরো খারাপ যদি কোনো অসুখ, সংক্রামক ওষুধ থাকে সেটাও সে বলবে। কেন? যাতে তাকে জেলখানা না নেওয়া হয় বা তাকে যেন একটু ভালো মতো আলাদা আইসোলেট ভালোভাবে রাখা যায় সেই হিসাবের জন্য। কিন্তু আমি মনে করি এই লোকটা তাকে আবার যখন নিয়ে আসা হয়েছে তখন পর্যন্ত সে ডিমান্ড করেনি যে সে করোনা আক্রান্ত। র্যাব তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তরের পর গতকাল বিকেলেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট অনুযায়ী মোহাম্মদ শাহেদ পুরোপুরি সুস্থ আছেন, তবে তার করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়নি। তিনি বলেছেন, অভিযুক্তের দাবির বিষয় নয়, এখনকার পরিস্থিতির প্রেক্ষাপটে তার করোনা ভাইরাস পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিকভাবে ডাক্তার তার শারীরিক অবস্থা কি সেটা অবজার্ভ করেছে এবং সেই ব্যাপারে আমাদেরকে বলেছে যে সে কোয়াইট ফিট। আর তার করোনার ব্যাপারে তো টেস্ট করতে হবে, আমরা টেস্টে পাঠাবো, টেস্টে পাঠিয়ে দেখবো যে আদৌ কোনো করোনা আছে কিনা।
শারীরিক অবস্থা, ফিজিক্যাল কন্ডিশন দেখে তারপরে সেই ব্যবস্থা নেওয়া। করোনা ভাইরাস পরীক্ষা এবং চিকিৎসায় প্রতারণার অভিযোগের মামলায় গোয়েন্দা পুলিশ বা ডিবি পুলিশ তাকে এখন রিমান্ডে নিয়েছে। জাল টাকা এবং অবৈধ অস্ত্র রাখা সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা হয়েছে। কাদির কল্লোল। বাংলাদেশের জেকেজি এবং রিজেন্ট হাসপাতাল যেভাবে প্রতারণা এবং জালিয়াতি করেছে, তাতে করে কোভিড টেস্ট নিয়ে অনিয়ম, দুর্নীতি জনসমক্ষে উন্মোচিত হয়ে পড়েছে আরেকবার, এবং মানুষের মধ্যে আস্থাহীনতা আরও বেড়েছে। বাংলাদেশ থেকে যে টেস্ট ফলাফল নিয়ে মানুষজন বিভিন্ন দেশে যাচ্ছেন, সেগুলো প্রশ্নের মুখে পড়ছে। প্রধানত টেস্ট নিয়ে অনাস্থার কারণে দক্ষিণ কোরিয়া, জাপান এবং ইটালি সহ কয়েকটি দেশে বাংলাদেশ থেকে বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশের টেস্ট নিয়ে দেশে এবং বিদেশে যে আস্থার সংকট তৈরি হয়েছে, জেকেজি এবং রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তা কি কমবে? এ নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আকবর হোসেন। কোভিড-19 টেস্টের উপর বাংলাদেশের মানুষের আস্থার ঘাটতি ছিল শুরু থেকেই। পাবলিক হেলথ ফাউন্ডেশনের চেয়ারপারসন শারমিন ইয়াসমিন মনে করেন, প্রথম দিকে খুবই কম সংখ্যক টেস্ট করা এবং পরবর্তীতে টেস্টের সংখ্যা বাড়লেও ফলাফল পেতে কয়েক সপ্তাহ অপেক্ষা করা, এসব কারণেই অনেকের মাঝে আস্থার সংকট তৈরি হয়েছিল। সর্বশেষ জেকেজি এবং রিজেন্ট হাসপাতালের ভুয়া টেস্ট রিপোর্টের খবরে কোভিড-19 টেস্ট নিয়ে মানুষের মনে সন্দেহ আরও জোরালো হয়েছে, এমনটাই বলছিলেন শারমিন ইয়াসমিন। রিসেন্টলি যে দুটো ঘটনা খুব সবাইকে নাড়াচাড়া দিল, সেটা তো একটা বিষয় আছেই। এছাড়া আপনার আগে থেকেই যেগুলো কয়েকটা বিষয় ছিল, একটা ছিল যে টেস্ট করতে আসার পরে যদিও সেন্টার বেড়েছে, তারপরেও কিন্তু ভোগান্তিটা কমেনি, যেটা 10 থেকে 15 দিন মানে সময় লেগে যায় এরকমও অনেকের ক্ষেত্রে। আর বিশেষ করে কোনো কারো কাছ থেকে ইনফরমেশন, যেরকম লোকজন বলছে যে নেগেটিভ আসলে ওনারা অনেক সময় হয়তো জানানি না, এরকমও অনেকে কেউ বলেছেন। তো আমি এই ব্যাপারগুলো আসলে অনাস্থার জায়গাটা অনেকটা তৈরি করেছি। আস্থা ফেরত আসাটা তো একটা ইটস এ গ্র্যাজুয়াল প্রসেস, লোকজন অবজার্ভ করবে কতটুকু কি হচ্ছে। তো কাজে আস্থার ব্যাপারটাও মানে এটা আপনি চট করে ফেরত আসবে এই ব্যাপারে মানে আমি মনে করি না। টেস্ট নিয়ে বাংলাদেশের ভেতরে যখন আস্থার সংকট তৈরি হয়েছে, তখন দেশের বাইরেও এ নিয়ে জোরালো সন্দেহ তৈরি হয়েছে। ইটালির বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের কোভিড-19 টেস্টের মান নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে, সেটি বাংলাদেশের জন্য রীতিমতো বিব্রতকর। এর আগে দক্ষিণ কোরিয়া, জাপান, চীন বাংলাদেশ থেকে চার্টার্ড ফ্লাইটের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের টেস্টের মান যেভাবে প্রশ্নের মুখে পড়েছে, তাতে করে দৃশ্যমান কিছু পদক্ষেপ নেওয়াটা দেশটির জন্য জরুরি হয়ে পড়েছিল। আন্তর্জাতিক সংস্থা ওয়াটার এইডের আঞ্চলিক পরিচালক ডক্টর খায়রুল ইসলাম। কিছু না কিছু পদক্ষেপ তো নিতেই হতো, এগুলো অপরিহার্য কিন্তু পর্যাপ্ত নয়, এইটুকু আমি বলতে পারি। কারণ হচ্ছে যে বিশেষ করে আন্তর্জাতিক মহলে এবং আমাদের বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম বাজারের জন্য এই আস্থা ফিরিয়ে আনাটা অত্যন্ত জরুরি। এই চাপগুলো অবশ্যই একটা প্রেসার পয়েন্ট হিসেবে কাজ করেছে, এবং এই চাপ না আসলে, আন্তর্জাতিক চাপ না আসলে এত দ্রুত এত পদক্ষেপ নেওয়া হতো না। টেস্ট না করেই কোভিড-19 পজিটিভ এবং নেগেটিভ রিপোর্ট দেওয়ার ঘটনা প্রমাণ করেছে যে বাংলাদেশের স্বাস্থ্য খাতে কোনো নজরদারি ছিল না। বিশেষজ্ঞরা এমনটাই মনে করেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক বেনজির আহমেদ বলছেন, কোভিড-19 মহামারীকে ঘিরে বাংলাদেশের স্বাস্থ্য খাতে চরম অব্যবস্থাপনা তৈরি হয়েছে। তাহলে কি করতে হবে, বলছিলেন মিস্টার আহমেদ। এখন দৃশ্যমান করতে হবে যে খুব ভালো একটা মনিটরিং সুপারভিশন আছে। একটা ইন্ডিকেটর হতে পারে টাইমলিনেস, অর্থাৎ একটা রিপোর্ট যদি টাইমলি হয় তখন মানুষের আস্থা বাড়ে। আরেকটা জিনিস দরকার, একটা রোগী যখন সন্দেহ হচ্ছে, তার যদি নেগেটিভ হয়, জাস্ট নেগেটিভ বললেই হবে না, তার জন্য অন্য অপশনগুলো বলে দিতে হবে। যেমন ধরুন যে তার আবার রিপিট টেস্ট করার কথা বলা, যে তার এই লক্ষণগুলো আছে, সুতরাং এটা ছাড়িয়ে দেওয়া যায় না, কোনো একটা জায়গায় ফল্ট থাকতে পারে। যেমন সেটা হতে পারে যে ওই দিন তার হয়তো বা নাসারন্ধ্রে পর্যাপ্ত ভাইরাসটা ছিল না, এটা হতে পারে। তাহলে এই জায়গাগুলো যদি নিশ্চিত করা যায়, তখন মানুষের কনফিডেন্সটা বাড়তে শুরু করবে। ও আচ্ছা, আমার বলছিল, এবং এটা যেন কোরিলেট করা যায়, অর্থাৎ লক্ষণ এবং টেস্ট এটা যেন ম্যাক্সিমাম জায়গায় কোরিলেট করে।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর বলছে শুধু জেকেজি এবং রিজেন্ট হাসপাতাল নয়, এর বাইরে আরও 5টি বেসরকারি প্রতিষ্ঠানকে কোভিড-19 টেস্ট করার যে অনুমতি দেওয়া হয়েছিল সেগুলো স্থগিত করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের 80টি ল্যাবরেটরিতে টেস্ট করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন এগুলোর মান নিশ্চিত করার পাশাপাশি এখন থেকে নমুনা দেবার 3 দিনের মধ্যে টেস্টের ফলাফল দেবার চেষ্টা করা হবে। আকবর হোসেন। দিল্লিতে গত মার্চে হিন্দু মুসলিম দাঙ্গায় ক্ষতিগ্রস্ত এবং মৃত্যুর এক খতিয়ান আদালতে জমা দিয়েছে পুলিশ। সে সম্পর্কে শুনবেন কিছুক্ষণ পর। তার আগে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মানসী বড়ুয়ার কাছে। স্পেনের রাজধানী মাদ্রিদে করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের জন্য রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। রাজা ফেলিপে টেলিভিশনে এক ভাষণে বলেছেন, এই মহামারীতে যারা স্বজনদের হারিয়েছেন তাদের বেদনার অংশীদার সবাই। তিনি বলেন, এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে হাজার হাজার মানুষ দৃষ্টান্তমূলক মানবিক ও নাগরিক মূল্যবোধ প্রদর্শন করেছে। আন্তর্জাতিক অতিথি সহ বিশিষ্ট নাগরিকরা কালো মাস্ক পরে রাজপ্রাসাদের সামনে রাখা আলোক শিখার চারপাশে সাদা গোলাপ অর্পণ করেন। চীন থেকে পাওয়া তথ্যে জানা যাচ্ছে সেদেশে অর্থনৈতিক মন্দা এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে, যদিও খুচরা বিক্রি এখনও কমছে। অর্থনীতির বিপুল ক্ষতির ফলে চলতি বছরের প্রথম 3 মাসে প্রবৃদ্ধি কমেছে প্রায় 7%, কিন্তু সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী এপ্রিল থেকে জুন মাসে এটা বেড়েছে 3%-এরও বেশি। ইরাকের নিরাপত্তা বাহিনী ইসলামিক স্টেট গোষ্ঠীর 3 জন ঊর্ধ্বতন নেতাকে হত্যা করেছে বলে জানা যাচ্ছে। এদের মধ্যে রয়েছে ওমর আল কারতানি, যিনি ছিলেন ইসলামিক স্টেটের বাগদাদ অঞ্চলের স্বঘোষিত গভর্নর। তার একজন ডেপুটি গভর্নর এবং একজন সহকারীও নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। ভারতের মধ্যপ্রদেশে সরকারি জমি থেকে জোর করে দলিত সম্প্রদায়ের এক দম্পতিকে উচ্ছেদের সময় তারা কীটনাশক পান করার পর রাজ্যের এক উচ্চপদস্থ আমলা এবং এক পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ব্যাপকভাবে শেয়ার হওয়া এক ভিডিওতে দেখা যায় পুলিশ এই দম্পতিকে মারধর করছে এবং তার পাশে সন্তানরা ভয়ে চিৎকার করে কাঁদছে। বিরোধী দলগুলো বলছে ভারতে দলিত সম্প্রদায়ের সঙ্গে সাধারণত এরকম আচরণই করা হয়। হাসপাতালে সুস্থ হয়ে ওঠা এই দলিত দম্পতি বলেছে তারা জমিটি কৃষি কাজের জন্য ইজারা নিয়েছিল, এখান থেকে উচ্ছেদ করা হলে তারা আত্মহত্যা করবে। ব্রিটেনের একটি ইন্টারনেট মনিটরিং সংস্থা বলছে লকডাউনের সময় অনলাইনে শিশুদের নিপীড়নের ছবি নিয়ে অভিযোগ গেল বছরের একই সময়ের তুলনায় প্রায় 50% বেড়েছে। ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন বলছে কম বয়সীরা পড়াশোনা এবং তাদের পরিবার ও বন্ধুবান্ধবের সংস্পর্শে থাকতে এখন ইন্টারনেটে অনেক বেশি সময় কাটাচ্ছে। জৈব নিরাপত্তার নিয়মনীতি লঙ্ঘন করায় ইংল্যান্ডের ক্রিকেটার জফরা আর্চারকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক টেস্ট ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছে। করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য দুটি দলকেই বেশ কঠোর নিয়মকানুন মেনে চলতে হচ্ছে, কিন্তু জফরা আর্চার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে অংশ নিতে যাওয়ার পথে ব্রাইটন শহরে তার বাড়িতে থেমেছিলেন বলে জানা গেছে। ভারতের রাজধানী দিল্লিতে ফেব্রুয়ারি মাসে ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গার সিংহভাগ ক্ষতিগ্রস্তই মুসলিম, এমনটাই আদালতে জানিয়েছে দিল্লির পুলিশ। দাঙ্গায় যারা মারা গিয়েছিলেন বা যাদের বাড়ি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ধর্মীয় পরিচয়ের এক খতিয়ান এই প্রথম সামনে এলো। কতগুলো মন্দির আর মসজিদ ক্ষতি সাধন করেছে দাঙ্গাকারীরা সেই তথ্য দিল্লি পুলিশ আদালতকে দিয়েছে। এতদিন হিন্দুত্ববাদী সংগঠনগুলো দাবি করে আসছিল যে উত্তর পূর্ব দিল্লির ওই দাঙ্গা ছিল প্রধানত হিন্দু বিরোধী। বিস্তারিত জানাতে এখন কলকাতা থেকে টেলিফোনে সরাসরি আমার সাথে যোগ দিচ্ছেন সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। অমিতাভ, দিল্লি পুলিশ আদালতকে ঠিক কি বলেছে, বিস্তারিত কি জানতে পেরেছেন আপনি? দেখুন শাকিল, দিল্লি হাইকোর্টে পুলিশ যে এফিডেভিট জমা দিয়েছে 13ই জুলাই, সেটির সঙ্গে অ্যানেক্সের হিসেবে ক্ষয়ক্ষতির একটা খতিয়ান দেওয়া হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারির ওই দাঙ্গায় মোট 53 জন মৃতের মধ্যে 40 জন বা 77% মুসলমান, বাকিরা হিন্দু। এবং এই 13 জন হিন্দুর মধ্যে অবশ্য পুলিশের একজন হেড কনস্টেবল এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এক অফিসারও আছেন। এছাড়াও এই এফিডেভিটে ধর্মীয় স্থান, দোকান আর বাড়িঘর বা ব্যবসার যা ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোরও একটা খতিয়ান দিয়েছে, ধর্মীয় পরিচয় দিয়েছে। মোট 185টি বাড়িতে ভাঙচুর বা অগ্নিসংযোগ করা হয়েছিল, তার মধ্যে 14টি বাড়ি হিন্দুদের আর 50টি বাড়ি মুসলমানদের, কিন্তু বাকি বাড়িগুলি কাদের সেটা উল্লেখ করা হয়নি। আবার ক্ষতিগ্রস্ত দোকান বা ব্যবসার তালিকায় দেখা যাচ্ছে 173টি দোকান মুসলমানদের আর 42টি হিন্দুদের। আর এছাড়াও 6টি হিন্দু মন্দির এবং 13টি মসজিদ বা দরগা বা মাদ্রাসাও ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাই দিল্লি পুলিশ উল্লেখ করেছে। শাকিল,
তো এই যে তথ্য, এটা সামনে আসার পরে সে সময় মানবাধিকার যে সমস্ত কর্মী বা বুদ্ধিজীবী সরব হয়েছিলেন বা অনেকে মামলাও করেছিলেন, তারা এখন কি বলছেন? বেশ কয়েকজন মানবাধিকার কর্মী ও সমাজকর্মীর সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছিলাম আজকে, কিন্তু তাদের বেশিরভাগই ফোন ধরেননি। যে কজন ফোন ধরেছেন তারাও বিশেষ কিছু বলতে চাইছেন না। এর একটা কারণ যে বুদ্ধিজীবী আর সমাজকর্মীরা দিল্লির দাঙ্গা নিয়ে সরব হয়েছিলেন, তাদের অনেকেই ইতিমধ্যে দিল্লি পুলিশের বিশেষ সেল, স্পেশাল সেল যেটা, তারা জেরা করেছে। তাই প্রকাশ্যে বিশেষ কেউ মন্তব্য করতে চাইছেন না। কিন্তু যাদের সঙ্গে কথা হয়েছে তারা বলছেন যে মুসলমানদের যতটা ক্ষয়ক্ষতির কথা পুলিশ বলছে, আসলে মুসলিমদের বাড়ি বা দোকান ব্যবসার ক্ষয়ক্ষতিটা আরো অনেক বেশি। কিন্তু উল্টো দিকে যদি দাঙ্গায় জড়িত থাকা বা উস্কানি দেওয়া অভিযোগে গ্রেপ্তারের দিকে তাকানো যায়, তাহলে দেখা যাচ্ছে যে এর একটা বড় অংশ কিন্তু নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যারা আন্দোলন করছিলেন তাদের গ্রেপ্তার করা হয়েছে। এবং এই ধৃতদের ধর্মীয় পরিচয় যদিও এখনো দিল্লি পুলিশ জানায়নি, কিন্তু তার মধ্যে মুসলিমরা যেমন বড় সংখ্যায় আছেন, তেমনই আছেন অনেক সমাজকর্মী, ছাত্রছাত্রী, গবেষক। এদের মধ্যে অনেকে যেমন জন্মসূত্রে হিন্দু, তেমন জন্মসূত্রে মুসলমানও আছেন। বিজেপি এবং আরএসএস এর সদস্যদেরও কিছু কিছু গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু উল্লেখযোগ্যভাবে দাঙ্গায় উস্কানি দেওয়ার জন্য যেসব বিজেপি নেতাদের এবং এক কেন্দ্রীয় মন্ত্রীর নামে অভিযোগ এসেছিল, যাদের বক্তৃতাও উস্কানিমূলক বক্তৃতা সামাজিক মাধ্যমে এসেছিল, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। এবং এটা যে সমাজকর্মীরা শুধু অভিযোগ করছেন তা না, দিল্লি সংখ্যালঘু কমিশন আজকে ওই দাঙ্গা নিয়ে একটা রিপোর্ট, তাদের প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানেও তারা কিন্তু কমিশন এই একই অভিযোগ করেছে। ওই প্রতিবেদনে আর কি বলা হয়েছে সংক্ষেপে যদি বলেন? প্রথমেই সংখ্যালঘু কমিশন বলছে যে বিজেপির নেতারা 2019 সালের ডিসেম্বর থেকেই বারে বারে সাধারণ মানুষকে উস্কিয়েছেন নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে, এবং কপিল মিশ্র নামের এক বিজেপি নেতার নাম উল্লেখ করা হয়েছে এখানে। কমিশন এটাও বলছে যে সম্পূর্ণভাবে পরিকল্পিত আর সংগঠিত হিংসা ছিল এটা, এবং একেবারে মুসলমানদের চিহ্নিত করে হিংসা ছড়ানো হয়েছে। এতটাই পরিকল্পিত ছিল দাঙ্গাটা যে কোনো বাড়ির মালিক যদি হিন্দু হয়ে থাকেন আর সেখানে যদি কোনো মুসলমান দোকানি ভাড়া নিয়ে থাকেন, তাহলে বাড়িটির কোনো ক্ষতি করা হয়নি, কিন্তু মুসলমান ব্যক্তির দোকান থেকে সবকিছু বাইরে নিয়ে এসে জ্বালানো হয়েছে। এবং মসজিদ, মাদ্রাসা, দরগা এবং কবরস্থানের ক্ষতি সাধন করার কথা বলছে। এবং আরেকটা জিনিস উল্লেখ করেছেন যে মুসলিম নারীদের বোরকা খুলে দিয়ে তাদের উপরে হামলা করার অভিযোগও তারা পেয়েছেন যখন ওই এলাকায় গিয়েছিলেন। এবং মুসলিম নারীদের পুলিশ অফিসাররা পিটিয়েছেন, এবং কয়েকজন নারী অভিযোগ করেছেন কমিশনের কাছে যে তাদের উপরে অ্যাসিড হামলা এবং শ্লীলতাহানির হুমকিও দেওয়া হয়েছে দাঙ্গার সময়। আর গোটা পর্বটাতে পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেছে দিল্লি সংখ্যালঘু কমিশন। অমিতাভ, আপনাকে ধন্যবাদ। কলকাতা থেকে বলছিলেন অমিতাভ ভট্টশালী আমাদের সংবাদদাতা। ওদিকে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আজকালের মধ্যেই 10 লাখ ছাড়িয়ে যাবে। করোনা ভাইরাস সংক্রমণে ভারত যখন অন্যতম গ্লোবাল হটস্পট হতে চলেছে, তখন সেই দেশেই কোভিড মোকাবেলায় এক বিরল নজির তৈরি করেছে লাক্ষাদ্বীপ। 36টি দ্বীপকে নিয়ে গঠিত আরব সাগরের এই দ্বীপপুঞ্জটি ভারতের একমাত্র অঞ্চল যেখানে আজ পর্যন্ত একটিও পজিটিভ কেস শনাক্ত হয়নি। কিভাবে তা সম্ভব হলো তা নিয়ে দিল্লি থেকে রিপোর্ট পাঠিয়েছেন শুভজ্যোতি ঘোষ। ভারতে শনাক্ত মোট করোনা রোগীর সংখ্যা যখন 10 লক্ষ ছাড়াতে যাচ্ছে, তখন দেশের মাত্র একটি অঞ্চলই ভাইরাসের হানা থেকে বাঁচতে পেরেছে, আর সেটি হল লাক্ষাদ্বীপ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোজকার কোভিড বুলেটিনে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর তালিকায় শুধু এই একটি অঞ্চলের নামই আজ পর্যন্ত আসেনি, কারণ সেখানে কোনো পজিটিভ কেসই নেই। এমনকি সম্প্রতি লাক্ষাদ্বীপের প্রশাসন সেখানে ফের স্কুল খোলার জন্য কেন্দ্রের অনুমতি চেয়েছে। বাকি দেশ যে পদক্ষেপের কথা এখনো ভাবতেই পারছে না। লাক্ষাদ্বীপের প্রায় 70,000 জনসংখ্যার 97% মুসলিম, আর ওই অঞ্চলের একমাত্র এমপি মোহাম্মদ ফয়সাল বলছেন, When this first case was reported in Kerala, we took all precautionary measures in stopping all domestic and international tourists. We stopped the doors. মিস্টার ফয়সাল বিবিসি বাংলাকে বলছিলেন, যখন জানুয়ারি শেষে কেরালায় প্রথম কোভিড রোগীর সন্ধান মেলে, আমরা প্রথমেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশীয় বিদেশি পর্যটকদের আসা বন্ধ করে দিই। এমনকি এন্ট্রি পারমিট নিয়ে যারা এখানে ঠিকা শ্রমিকের কাজ করতে আসেন তাদের জন্য লাক্ষাদ্বীপের দরজা বন্ধ করে দেওয়া হয়। দ্বিতীয়ত, পুলিশ এখানে কারফিউ বা 144 ধারাও খুব কঠোরভাবে বলবৎ করেছে। লোকজনও অযথা বাড়ির বাইরে বেরোননি। যাদের জরুরি চিকিৎসা বা বিশেষ প্রয়োজনে মূল ভূখণ্ডে যেতে হয়েছে, তাদের জন্য কোচিতে আমরা 2টো কোয়ারেন্টিন সেন্টারও চালু করেছি। সেখানে 7 দিন কোয়ারেন্টিনে
থেকে টেস্টে নেগেটিভ হলেই তবেই তারা ফেরত আসার অনুমতি পেয়েছেন। আর দুবাই বা গালফ কান্ট্রিগুলো থেকে লাক্ষাদ্বীপের যে স্থানীয়রা ফিরে এসেছেন তাদেরও কোচিতে 2 সপ্তাহ ও দ্বীপে ফিরেও আরও 2 সপ্তাহ কোয়ারেন্টিনে রাখা হয়েছে। Dubai from GCC countries, they have to go 14 days quarantine in Kochi and 14 days quarantine in Ireland. লাক্ষাদ্বীপ কিভাবে প্রায় গত 6 মাস ধরে কোভিড মুক্ত থাকতে পারল তা নিয়ে বিস্তারিত স্টাডি করেছেন ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন দিল্লির সাংবাদিক অবন্তিকা ঘোষ। তিনিও মনে করেন আগে ভাগে ব্যবস্থা নেওয়ারই সুফল পেয়েছে তারা। মানে দে আর অ্যাকিউটলি কনসিয়াস অফ দেয়ার লিমিটেশনস। প্রচন্ড সেই জন্য আটঘাট বেঁধে নেমেছিল। যখন আমাদের দেশে ডোমেস্টিক স্ক্রিনিং তো দূরের কথা, যেই সময় থেকে ওরা ডোমেস্টিক প্যাসেঞ্জারদের শিপ এবং ফ্লাইটে স্ক্রিনিং শুরু করেছে, সেই সময় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টসে উই ওয়ার ওনলি স্ক্রিনিং প্যাসেঞ্জার্স ফ্রম চায়না, সিঙ্গাপুর, হংকং, দোজ প্লেসেস, নট মোর দ্যান দ্যাট, বিকজ ইভেন ইটালি উই স্টার্টেড এন্ড অফ ফেব্রুয়ারি. Also, I think their advantages were remoteness, the fact that it's a small population, আর ওখানে এমনিতেও কেস তো একেবারেই হয়নি, কাজে সোশ্যাল ডিস্টেন্সিং সেইভাবে প্রয়োজন নেই, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং করতে হলেও 36টা আইল্যান্ড, তার মধ্যে 10টায় লোক থাকে, which means see there is something that people say about this virus, না, যে the virus loves crowds. যেহেতু লাক্ষাদ্বীপে সেই ক্রাউড বা ভিড়ের অস্তিত্ব নেই, ভাইরাস সংক্রমণ ঠেকাতে সেটাও ভীষণ সাহায্য করেছে। প্রচন্ড টাইটলি কন্ট্রোলড, এবং আপনাকে যদি আসতে হয় আপনাকে আমাদের নিয়ম মানতে হবে, তো 7 দিন কোয়ারেন্টাইন, 14 দিন হোম কোয়ারেন্টাইন ইত্যাদি সব করে তারপরে, কারণ ওদের আরেকটা প্রবলেম হচ্ছে ওদের কিছুই নেই, সবকিছুর জন্যই কোচিতে আসতে হবে। সো দেয়ার ইজ ভেরি স্ট্রিক্ট এক্সিট কন্ট্রোল অলসো অ্যাকচুয়ালি। দ্বীপের বাসিন্দাদের কোয়ারেন্টাইন সেন্টার বা হোটেলে থাকার খরচ প্রশাসন বহন করলেও পর্যটন নির্ভর এই দ্বীপপুঞ্জের অর্থনীতি যে বিরাট ধাক্কা খেয়েছে, এমপি মোহাম্মদ ফয়জাল অবশ্য তা অস্বীকার করছেন না। That is true because our inflow of economy has affected very bad. বিবিসিকে তিনি বলছিলেন, লাক্ষাদ্বীপের উপার্জনে অবশ্যই বিরাট টান পড়েছে। সেই মার্চ থেকে আমাদের পর্যটন ব্যবসাও পুরোপুরি বন্ধ। তবে অর্থনীতির চাকা ঘোরাতে আমরা এখন স্থানীয় শিল্পগুলোর ওপরেই জোর দিচ্ছি। এখানকার দৈনন্দিন অর্থনৈতিক কর্মকাণ্ড, নির্মাণ শিল্প বা মাছ ধরতে যাওয়া, এগুলোর ওপর আর কোনো নিষেধাজ্ঞা নেই। লাক্ষাদ্বীপের সঙ্গে বাকি দেশের সংযোগের সূত্র হল কোচি থেকে বিমান পরিষেবা আর মোট 7টি যাত্রীবাহী জাহাজের সার্ভিস। সেই যোগাযোগে অনেক আগে থেকে বিপুল কড়াকড়ি আরোপ করেই লাক্ষাদ্বীপ আজ পর্যন্ত কোভিড মুক্ত। তবে তার জন্য অর্থনীতিতে চড়া দামও দিতে হচ্ছে তাদের। শুভজ্যোতি ঘোষ। এখন শোনা যাক বাংলাদেশে আজ ফেসবুক কি কি ইস্যু নিয়ে সরগরম। ধন্যবাদ শাকিল। সামাজিক মাধ্যমের আলোচিত খবরগুলো নিয়ে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। নীলা, সামাজিক মাধ্যমে বিশেষ করে ফেসবুকে আজও রিজেন্ট চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের খবরটি ট্রেন্ড করছে। বিশেষ করে কাঠগড়ায় দাঁড়িয়ে মোহাম্মদ শাহেদ যে দাবি করেছেন তিনি করোনায় আক্রান্ত, এটি নিয়ে কিন্তু এখন আলোচনা সমালোচনা চলছে সমানে। তাকে যারা ধরেছেন তাদের করোনা হবে কিনা এমন প্রশ্নও করছেন অনেকে। খবরটি শেয়ার করে শঙ্কর বাবু নামের একজন যেরকম প্রশ্ন তুলেছেন, আলোচিত শাহেদকে গ্রেপ্তার করতে যারা যারা অভিযান চালিয়েছে সবাই কি করোনায় আক্রান্ত হবে? ইমু লিখেছেন, ভোটের রাজনীতির জন্য কিছু রাজনৈতিক দল আমাদের দেশটাকে বিভাজন তৈরি করে তাদের স্বার্থ হাসিল করছে। আমার মতে দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ যে পর্যন্ত সোচ্চার আন্দোলন করতে না পারবে ততদিন পর্যন্ত বাংলাদেশ থেকে দুর্নীতি যাবে না। এদিকে রিজেন্ট ও জেকেজির হাতে করোনা শনাক্তের পরীক্ষা ও চিকিৎসাকে ঘিরে যে জালিয়াতির ঘটনা সামনে এসেছে তাকে স্বাস্থ্য খাতে লাগাম ছাড়া দুর্নীতির খুবই ছোট উদাহরণ বলে মনে করছে টিআইবি। এই খবরটিও কিন্তু সামাজিক মাধ্যমে আলোচনায় আছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশে স্বাস্থ্য খাতের অবস্থা নিয়ে নিজেদের মতামত তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি। তবে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের বক্তব্য, চুনুপুঁটি নিয়ে টানাটানির সুযোগে বড় বড় রুই কাতলারা আড়ালেই থেকে যায় আর দুর্নীতির ধারাবাহিকতা অব্যাহত রাখা হয়। এইটি ফেসবুকে বেশ শেয়ার হতে দেখা যাচ্ছে। তার এই মন্তব্যের খবরটি শেয়ার করে বেলায়েত হোসেন লিখেছেন, অতীব বাস্তব কথা। আরিফ হাসান, কথার গভীরতা অনেক। সরকার এবং দুদকের এই ব্যাপারে আরও সচেতনতা দাবি করছি। মামুন আহমেদ উল্লাহর মন্তব্য, যদি নিরপেক্ষভাবে তদন্ত করা হয় এবং সরকারি বেসরকারি সমস্ত হাসপাতালের কার্যক্রম তদারকি করা হয় তাহলে দেখা যাবে 95% হাসপাতালই দুর্নীতিতে নিমজ্জিত রয়েছে। বাংলাদেশ থেকে কেউ ভুয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ইতালি যাননি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতিটিও সামাজিক মাধ্যমে শেয়ার হচ্ছে। বাংলাদেশ থেকে ইতালিতে যাওয়া প্রবাসীদের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হবার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এই বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ থেকে ইতালি যাওয়া প্রায় ১৬০০ বাংলাদেশের কেউ ভুয়া কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট বহন করছিলেন না। এসব যাত্রীর কেউ কেউ যদি কোথাও দরকার হয় ভাবনা থেকে নিজে থেকে কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট নিয়ে গেছেন। এই সার্টিফিকেটগুলোর মধ্যে ভুয়া সার্টিফিকেট থাকতে পারে কিনা সে বিষয়ে কোনো তথ্য যাচাইয়ের উল্লেখ নেই বিবৃতিতে। বিবৃতির আরেক অংশে আবার বলা হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে সম্প্রতি ইতালি গেছেন এমন কিছু বাংলাদেশি বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নিয়ম মানেননি। সম্ভবত তাদের কারো কাছে থেকে কমিউনিটির মাধ্যমে সংক্রমণ ছড়িয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে ইতালিতে গমনের জন্য কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে এমন কোনো শর্ত এখনও দেশটির সরকার আরোপ করেনি। আর এই খবরটি শেয়ার করে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। নানা ধরনের প্রশ্ন দেখা যাচ্ছে অনেকের মন্তব্যে। মোল্লা কাপাসিয়া লিখেছেন, তাহলে তো আরও ভয়ঙ্কর। দেশ জুড়ে তাহলে শাহেদের সহযোগী রয়েছে। বিমান যাত্রীদের করোনার রিপোর্টগুলো কোথা থেকে সংগ্রহ করা, এগুলোর তদন্ত করা হোক। মোহাম্মদ নাজিমউদ্দিন বলছেন, ইতালি চোখে আঙুল দিয়ে সিস্টেমের গলদ বুঝিয়ে দিয়েছে, আমরা তবুও নির্বিকার। এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঈদুল আজহায় দেশব্যাপী গণপরিবহন চলাচল করবে, তবে প্রতি বছরের মতো ভারী পরিবহন ঈদের 3 দিন আগে থেকে বন্ধ থাকবে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এই খবরটিও আছে আলোচনায়। অনেকে খবরের নিচে উদ্বেগ প্রকাশ করেছেন এই বলে যে এই সিদ্ধান্তে সংক্রমণ আরও বাড়তে পারে। যেমন মোহাম্মদ জাহিরুল ইসলামের মন্তব্য, এটা নিশ্চয়ই একটা ভুল সিদ্ধান্ত, এতে করোনা সংক্রমণ আরও বৃদ্ধি পাবে। তো এই ছিল সামাজিক মাধ্যমের আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এখনকার প্রধান খবর। আইএসএ যোগ দেওয়ার দায়ে নাগরিকত্ব হারানো বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম মামলা লড়তে ব্রিটেনে ফিরতে পারবেন, এক আপিল কোর্টের রায়। আর কোভিড টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার মোহাম্মদ শাহেদ 10 দিনের পুলিশ রিমান্ডে। আদালতে নিজেকে কোভিড রোগী বলে দাবি করেছেন তিনি। এরই সাথে শেষ করছি আজকের প্রবাহ। আমাদের পরবর্তী অধিবেশন আজই বাংলাদেশের সময় রাত 10:30, ভারতে 10টায় শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.